আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কথা বলবো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি নিয়ে বা শান্তি চুক্তি আদৌ কতটা কাছাকাছি। তো আমি কয়েকটি স্টেপের উপর দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করব। এক হচ্ছে ইরানের প্রস্তাবে আমেরিকা পায় বিভক্ত। দুই হচ্ছে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে বহির্বিশ্বের কি পরিমাণ একটা চাপ হতে পারে বা কি পরিমাণ একটা সংকটে হতে পারে তা নিয়ে কথা বলার চেষ্টা করব। তারপর হচ্ছে তিন হচ্ছে এই দুটি দেশ যদি শান্তি চুক্তিতে না যায় তাহলে নতুন করে যদি যুদ্ধ বাঁধে তাদের মধ্যে বা আক্রমণ শুরু হয় তাহলে কে কতদিন টিকে থাকতে পারে এই যুদ্ধে তা নিয়ে আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। চলুন আলোচনা ঢোকা যাক। ইতিমধ্যে নতুন করে ইরান তাদের একটি প্রস্তাব দিয়েছে। ইরান টোটালি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিছু প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবের মধ্যে প্রধান সত্য হচ্ছে তারা হরমুজ প্রণালী খুলে দেবে। তার প্রধান সত্য হচ্ছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে অবরোধগুলো আছে ইরানের উপরে সে অবরোধগুলো যদি উইথড্র করে বা তুলে নেয় এবং অবরোধগুলো যদি তুলে নেয় এবং সর্বশেষ হচ্ছে তারা যদি স্থায়ীভাবে একটা শান্তি চুক্তি নিশ্চয়তা দিতে পারে এবং সে একটা শান্তি চুক্তি একটা নিশ্চয়তা বা প্রতিশ্রুতি দিতে পারে তাহলে তারা হরমুজ প্রণালী খুলে দেবে। তবে নিঃস্বার্থভাবে খুলে দেবে না, ইরান ইসরায়েল নিয়ন্ত্রণে রেখে হরমুজ প্রণালী খুলে দেবে। তারা এমন একটা প্রতিশ্রুতি দিয়েছে। তবে যে বিষয়টা হচ্ছে তারা কোনোভাবে পারমাণবিক বা ইউরেনিয়ামের ব্যাপারে কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না, এমন একটা কথা শোনা যায়। তো এ হচ্ছে ইরানিদের অবস্থা। তো তারা তাদের যে প্রকল্প কোনোভাবে ধ্বংস করবে না বা তাদের যে 420 গ্রাম অর্থাৎ 420 কেজি ইউরেনিয়াম আছে সেগুলা কোনোভাবে অন্য দেশের হাতে তুলে দেবে না। এ ব্যাপারে তারা শক্ত অবস্থানে। এ হচ্ছে অবস্থা। চলেন পরবর্তী বিষয়টা জানা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে একটা কথা হচ্ছে যে এই শান্তি চুক্তিতে যাওয়ার জন্য ইরান আমাদেরকে কোনোভাবে ছাড় দিচ্ছে না। তবে ইরানের যে প্রস্তাবগুলোকে সামনে রেখে ট্রাম্প তার প্রশাসনের সাথে একটা দীর্ঘ আলোচনায় বসে। তো দীর্ঘ আলোচনা বসার সময় এখানে সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই ব্যক্তিটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা মন্ত্রী অথবা তাকে বলা হয় যুদ্ধমন্ত্রী আর কি। তো ট্রাম্পকে বিভিন্ন ফর্মে খুশি রাখার জন্য বা স্যাটিসফাইড করার জন্য বিভিন্ন সময় বাস্তবতাকে আড়ালে রাখে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাস্তবতাকে আড়ালে রেখে ট্রাম্পকে তিনি সান্ত্বনা দেওয়ার জন্য বা ট্রাম্পকে খুশি করার জন্য বিভিন্ন সময় মিথ্যা কথা বলে, যার কারণে তিনি ট্রাম্পের এক আক্রমণের শিকার হতে পারে। এ হচ্ছে অবস্থা। কারণ হচ্ছে রিসেন্টলি সময়ে তিনি ট্রাম্পকে বলতেছেন যে ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ অস্ত্র মজুদ আছে, আপনি চিন্তা করবেন না, অস্ত্রের যথেষ্ট মজুদ আছে আমাদের। তো গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া খবর আর কি অর্থাৎ ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট এই ব্যাখ্যাটা টোটালি এই বিষয়টা ক্লিয়ার করে। বিষয়টা হচ্ছে যে অর্থাৎ যুদ্ধমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে ভাইস প্রেসিডেন্ট বলে যে ট্রাম্পের যে আমাদের যথেষ্ট পরিমাণ অস্ত্রের মজুদ নেই। এই তথ্যটা কোথায় থেকে পাইছে সেটা হচ্ছে ট্রাম্প প্রশাসনের যে গোয়েন্দা সংস্থা থেকে ভাইস প্রেসিডেন্ট এই তথ্যটা পাওয়ার কারণে ট্রাম্পের কাছে টোটালি ক্লিয়ার করে যে বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট পরিমাণ অস্ত্রের মজুদ নেই। আর এই অস্ত্রের মজুদটা যদি এভাবে থাকে দীর্ঘদিন এভাবে থাকে তাহলে কোন একটা দেশের সাথে যদি আমাদের সংঘাত হয়, যেমন চীন বা ইউরোপের কোন একটা দেশের সাথে যে কোনো ফর্মে হোক আমাদের একটা যুদ্ধ বাঁধে, তাহলে আমরা এই যুদ্ধে বেশি দিন টিকতে পারবো না বা যুদ্ধটাকে কন্টিনিউ করার মতো এবিলিটি থাকবে না এক সময় আমাদের, তাহলে আমরা ভেঙে পড়তে পারি। তো এ হচ্ছে বাস্তবতা। কিন্তু ট্রাম্পের যে যুদ্ধমন্ত্রী আছে তিনি এই বাস্তবতাটাকে আড়ালে রাখে, যার কারণে ট্রাম্প তার প্রতি খুবই ক্ষুব্ধ এবং তার প্রতি যে কোনো সময় একটা সিদ্ধান্ত নিতে পারে। তো এ হচ্ছে বিষয়। তো আমি বললাম যে ট্রাম্পের যে ট্রাম্প প্রশাসনের দুইটা বিভক্ত হয়ে গেছে। ট্রাম্প প্রশাসনের মধ্যে একটা হচ্ছে যে ইরানকে ধ্বংস করে দেওয়ার পক্ষে, তারা বলতেছে আমাদের কাছে অস্ত্র যথেষ্ট মজুদ আছে, আমরা ইরানকে যে কোনো ফর্মে শেষ করে দিতে হবে এবং যে কোনোভাবে ইরানকে আক্রমণ করতে হবে। আর আরেকটা পক্ষ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে কিছুটা ছাড় দিয়ে হলেও যে কোনোভাবে একটা শান্তি চুক্তিতে যাওয়া দরকার। তো এ হচ্ছে দুইটা ফ্যাক্ট মার্কিন প্রশাসনের মধ্যে। তো এ হচ্ছে অবস্থা। তো এবার কথা বলবো যদি দুটি দেশ তাদের শান্তি চুক্তিতে না যায়, যদি যুদ্ধে আবার ফিরে যায় পুনরায়,
তাহলে কে কতদিন টিকতে পারে এই যুদ্ধে। এখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র একটা জিনিস খেয়াল করবেন, তারা একই দিকে ওই যে ট্রাম্প প্রশাসনের দুইটা ভাগ হওয়ার কারণে একই দিকে যেমন তাদের মধ্যপ্রাচ্য দেশগুলো এবং ইরানের আশেপাশে যে দেশগুলো তাদের এখানে অস্ত্রের মহড়া দিচ্ছে বা অস্ত্র মজুত করছে, মানে ইরানকে আক্রমণ করার মতো একটা মনমানসিকতা দেখা যাচ্ছে। একই সাথে আলোচনা পর্যালোচনা হচ্ছে শান্তি চুক্তির জন্য ইরানের সাথে, আবার একই সাথে বিভিন্ন দেশ অর্থাৎ তাদের যে ঘাঁটিগুলো আগে আছে সেই ঘাঁটিগুলোকে সচ্ছল করার জন্য বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করতেছে। তো ইরান এর একটা কারণ হচ্ছে ইরানকে একটা মানে একটা ট্রেডে রাখার জন্য বা একটা আতঙ্কে রাখার জন্য। তবে ইরান এগুলাকে পাত্তাই দিচ্ছে না, সমস্যা নেই। তবে আমরা আমাদের অবস্থান থেকে কোনোভাবে মানে কি করবো না, দূরে সরে যাব না। তো এই হচ্ছে অবস্থা। তো তবে আমি তো এর আগে বললাম যে যদি তারা শান্তি চুক্তি চায় তাহলে তাদের যে ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যে বা ইরানের আশেপাশে যে দেশগুলো ঘাঁটিগুলো আছে সেগুলো সচ্ছল করা কি দরকার। তার মানে তারা এরকম একটা প্রস্তুতি নিচ্ছে, যদি ইরান কোনোভাবে না মানে হয়তো একটা আক্রমণ করতে পারে। তো এরকম একটা বিষয় থাকে আমার মধ্যে আর কি। তো আমি শিওর না। তো এই হচ্ছে বিষয়। তবে যুদ্ধটাকে কতদিন কন্টিনিউ করতে পারে যদি পুনরায় আবার যুদ্ধ শুরু হয়। এখানে মার্কিন প্রশাসনের কয়েক মাস যুদ্ধ করার মতো পরিস্থিতি বা তাদের মিসাইল নেই। ফার্স্ট অফ অল কারণ তাদের গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্য তাদের তেমন একটা মিসাইল নেই, তো 2-3 মাসের মতো আক্রমণ করার মতো। আর অন্যদিকে ইরানের 2 থেকে 3 মাস কয়েক মাস আক্রমণ করার মতো যথেষ্ট পরিমাণ ড্রোন এবং মিসাইল তাদের মজুদ আছে। এ হচ্ছে বর্তমান অবস্থা। তো এই যখন অবস্থা হয় তাহলে যুদ্ধ যদি আবার পুনরায়, আমার যে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যুদ্ধ যদি আবার পুনরায় শুরু হয় বা যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে বহির্বিশ্বের কি সংকটে পড়বে। আসলে আমি আগে বলছি যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় বহির্বিশ্বের বড় একটা সংকটে পড়বে। ইতিমধ্যে বিভিন্ন দেশ সংকটে পড়ে গেছে, তবে হয়তো রিসেন্টলি সময় ছোট ছোট দেশগুলো বা গরিব দেশগুলো একটা সংকটে পড়বে বা পড়তে পারে আমরা জানি, কিন্তু ইতিমধ্যে বড় বড় দেশ বা ধনী দেশগুলো কি বা ইউরোপের বিভিন্ন দেশগুলো কি সংকটের মধ্যে পড়ে গেছে, আপনারা জানেন। তো সংকটের মধ্যে পড়ে গেছে। তো এই যখন সংকটে পড়ে গেছে আমরা আরেকটা জিনিস খেয়াল করলাম, এই সংকটে পড়ার কারণে সংকটটা যে খুব বাস্তবে খুব সন্নিকটে বহির্বিশ্বের কাছে পড়তে পারে, এটা একটু সহজ করি। ইতিমধ্যে যে বিমান কোম্পানিগুলো তাদের যে ফ্লাইটগুলা একটু মানে কমিয়ে আসতেছে। কমিয়ে বলতে কি, আগে যে জায়গায় তাদের ফ্লাইটগুলা ছিল বা সব জায়গায় মোটামুটি তাদেরকে বিমান উড্ডয়ন করতো, এখানে সংখ্যাটা কিছুটা কমিয়ে আনতেছে। কারণ তাদের যে একটা জ্বালানি তেল বা এই ধরনের একটা সংকট আছে, যার কারণে তারা আর আগের মতো সব জায়গায় যে ফ্লাইটগুলা দিত এই ফ্লাইটগুলা ধীরে ধীরে কমিয়ে আনতেছে। তো এ হচ্ছে এর একটা বার্তা যে আমাদের জ্বালানি তেলের সংকট বা বিশ্বের যে একটা সংকটের দিকে দাপিত হচ্ছে। যদি এই যুদ্ধটা মানে একটা সময় বা কন্টিনিউ করে তাহলে বহির্বিশ্বের মহা একটা সংকটের দিকে দাপিত হবে। এটা হোক গরিব দেশ হোক বড় দেশ, সবটি দেশগুলো বা সবগুলো দেশকে এর সাফার করতে হবে যে কোনো সময়। তো ইতিমধ্যে আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি যে কোনোভাবেই কারেন্ট থাকতেছে না, যার কারণে তো এর একটা সংকট। তো এটা খাদ্য সংকটে বা যে কোনো ভাবে হোক, অর্থনৈতিকগত ভাবে হোক, খাদ্য সংকট হবে, যে কোনো সময় এর একটা সংকট দীর্ঘায়িত হবে যদি যুদ্ধটা আরো বেশি দিন দীর্ঘায়িত হয়। তো হোক যেটা গরিব দেশ হোক সেটা ধনী দেশ, কিন্তু সবগুলো দেশের মধ্যে এর একটা প্রভাব পড়বে। তো এই হচ্ছে অবস্থা। ইতিমধ্যে ফ্লাইটগুলো কিন্তু তাদের সীমিত করে ফেলতেছে, কারণ তাদের জ্বালানি তেলের সংকট। এই হচ্ছে অবস্থা।